তো এখন আমরা অ্যাজোটেমিয়া এবং ইউরেমিয়া এই দুটো নিয়ে আলোচনা করব। অনেক সময় এটা দিয়ে আমাদের কনফিউশন হয় যে আসলে অ্যাজোটেমিয়া ইউরেমিয়া কাছাকাছি মনে হয়, দুটোর মধ্যে আসলে কি কি পার্থক্য আছে এটাই মেনলি ক্লিয়ার হওয়ার জন্য আমরা আজকে এই সেশনটা। তো এই যে অ্যাজোটেমিয়া, এটা দেখা যায় যে ব্লাড ইউরিয়া, অ্যাজো মানে তো নাইট্রোজেন, তো যখন দেখা যায় যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেনটা বেড়ে যাচ্ছে ব্লাডে, তখন সেটা হবে অ্যাজোটেমিয়া। এখন এই দেখো আমাদের সংজ্ঞাটা দেখো যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি রেফার্স টু এলিভেশন অফ দ্য ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল লার্জলি রিলেটেড টু দ্য ডিক্রিজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আচ্ছা, তো মেনলি যে অ্যাজোটেমিয়া একটা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি যেখানে ইলিভেশন হয় ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের ইলিভেশন হয় এবং ক্রিয়েটিনিন লেভেলের ইলিভেশন হয়। তো এখানে আসলে এই দুটো যখন ইন্ডিকেশন, যখন আমরা দেখি সেরাম ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেড়ে গেছে, আমরা এটাকে কী ভাবি বলো তো? আমরা ধরে নেই যে কিডনির রেনাল ক্লিয়ারেন্স কমে গেছে, দেখা যাচ্ছে যে জিএফআর কমে গেছে, হ্যাঁ, তারপর কিডনির ফাংশন কমে গেছে, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার যে এই যে ইউরেমিয়া, তাহলে এটা কি? এটাও দেখো, এটা আসলে যে অ্যাজোটেমিয়া যখন হলো সাইন সিমটমের সাথে অ্যাসোসিয়েটেড হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে সিভিয়ার অ্যাজোটেমিয়ার কারণে যে ক্লিনিক্যাল সিনড্রোমটা আসে, হ্যাঁ, ক্লিনিক্যাল সাইন এবং সিমটম বা ক্লিনিক্যাল সিনড্রোমটা আসে, সেটাই হচ্ছে ইউরেমিয়া। অ্যাজোটেমিয়ার কারণে যেই সাইন সিমটমটা আসে সিভিয়ার অ্যাজোটেমিয়ার কারণে বলতে গেলে, সেটাকে বলা হয় থাকে ইউরেমিয়া। এবং এই সিমটমগুলো কী কী হতে পারে? অ্যানোরেক্সিয়া, নাউজিয়া, ভমিটিং, পেরিকার্ডাইটিস, কনফিউশন, কমা, এগুলো আছে ইউরেমিয়া বা ইউরিক অ্যাসিডের সরি এই যে ব্লাডে যখন ইউরেমিয়া দেখা যায় তখন এটা আসলে এরকম সিমটমগুলো আসে। তো এটা যেহেতু অ্যাজোটেমিয়ারই একটা ফর্ম, তো দেখা যাচ্ছে যে এখানে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস তো থাকবেই। তো এখানে যেরকম আমরা একটু খেয়াল করি যে অ্যাজোটেমিয়াতে যেরকম বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিতে ফোকাস করা হয়েছে, ইউরেমিয়াতে কিন্তু নট জাস্ট দ্য বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, এখানে কিন্তু এটা মোর অ্যাডভান্সড, তাই না? এটা যে সিমটমসগুলোকে হচ্ছে দেখা যাচ্ছে যে হাইলাইট করেছে। তো আমি একটু জাস্ট কয়েকটা কথা বলি আমরা যে অ্যাজোটেমিয়া এবং ইউরেমিয়ার মধ্যে পার্থক্য নিয়ে। যে অ্যাজোটেমিয়াতে তো মেইনলি যেটা হয় যে এটা হচ্ছে অ্যাজোটেমিয়াটা হচ্ছে, আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিই তাহলে এটা আসলে মোটামুটি সবার ক্লিয়ার হয়ে যাবে এই দুটার পার্থক্য। অ্যাজোটেমিয়া এবং ইউরেমিয়ার মধ্যে অনেক সময় আমাদের সংজ্ঞা পড়ার সময় অনেক সময় কনফিউশন লাগতো প্যাথোলজিতে, তখন এটা এখন আমরা একটু ভালো মতো ক্লিয়ার করে দিই যে অ্যাজোটেমিয়া যেটা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে। আর ইউরেমিয়া হচ্ছে এই যে ইউরেমিক টক্সিন যে অ্যাসোসিয়েটেড হচ্ছে, তাই না, এগুলার কারণে, এগুলোর অ্যাকুমুলেশনের কারণে যে ক্লিনিক্যাল সিনড্রোম সেটা। তাহলে অ্যাজোটেমিয়া হচ্ছে ব্লাড ইউরিন নাইট্রোজেন বাড়ছে আর ইউরেমিয়া হচ্ছে সিনড্রোমটা। তারপর অ্যাজোটেমিয়া হলো কিডনি ফাংশন বা জিএফআর রিডাকশন হচ্ছে এখানে। আর ইউরেমিয়াটা তাহলে কি বলবো? ইউরেমিয়াটা আরও অ্যাডভান্স কিডনি ফাংশন, রেনাল ফেলার, আরও অ্যাডভান্স রেনাল ফেলার, মানে আরও অ্যাডভান্স রিডাকশন ইন দ্য কিডনি ফাংশন। তারপর দেখা যাচ্ছে যে অ্যাজোটেমিয়া এটা সিমটম থাকা, আর্লি কেসে কোনো সিমটম থাকতে পারে বা নাও থাকতে পারে, সিমটমটা নেসেসারি না, সিমটমটা ম্যাক্সিমাম কেসে অফেন থাকে না। বাট ইউরেমিয়ার ক্ষেত্রে এখানে অবশ্যই মেনলি সিমটমস থাকবে যেহেতু টক্সিন বিল্ড আপ হয়ে গেছে। তারপর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, এটা আমরা আগেই বলেছি। আর এখানে যে সিনড্রোমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং ইউরেমিয়ার ক্ষেত্রে, পেরিকার্ডাইটিস, কনফিউশন, ক্রমা, হ্যান ত্যান। তো
এই যে অ্যাজোটেমিয়া এটা কিন্তু একটা রিভার্সিবল কন্ডিশন, বাট এই যে ইউরিমিয়া এটা হচ্ছে টোটালি ইরিভার্সিবল, কজ এটা একদমই অ্যাডভান্স স্টেজে চলে গেছে। অ্যাজোটেমিয়া যেটা সেটা হচ্ছে প্রিরেনাল অ্যাকুট কিডনি ইনজুরি ফ্রম ডিহাইড্রেশন, আর এন্ড স্টেজ ক্রনিক কিডনি ডিজিজ উইথ ইউরিমিক এনসেফালোপ্যাথি, এটা ইউরিমিয়ার ক্ষেত্রে হবে। তো এই ছিল মেনলি, আশা করি যে বোঝা গেছে যে অ্যাজোটেমিয়াটাই আলটিমেটলি মানে যখন এটা ক্লিনিক্যাল সাইন সিমটম নিয়ে আসে তখন সেটা ইউরিমিয়াতে কনভার্ট হয়। আর অ্যাজোটেমিয়াটা একদম ইনিশিয়াল স্টেজ, আর ইউরিমিয়াটা একদম অ্যাডভান্স স্টেজ। অ্যাজোটেমিয়াটাই যখন অ্যাজোটেমিয়া থাকার সময় সিমটম খুব একটা আসে না, বাট যখন এটা থাকতে সিমটম প্রডিউস হয় তখন সেটা ইউরিমিয়া হয়। দুই কেসেই বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস থাকবে, বাট ইউরিমিয়াতে দেখা যাবে যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিসের সাথে সাথে কিছু সিমটমসও প্রডিউস হচ্ছে। কনফিউশন কমা, আচ্ছা এই তো। এবার আমরা আসি কজেস অফ হাই ব্লাড ইউরিয়া। এখানে কি কি কজেস আছে আমাদের যদি দেখি, আমরা হাই প্রোটিন ইনটেক করছি তখন দেখা যাবে যে হাই প্রোটিন ইনটেক করলে কিন্তু প্রোটিনটা মেটাবলাইজ হয়ে যায় অ্যামাইনো অ্যাসিডে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে পরে অ্যামোনিয়া, তারপর ইউরিয়া ইন দ্য লিভার, অ্যামোনিয়া থেকে পরে ইউরিয়াতে কনভার্ট হয়। তাহলে দেখো প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি অ্যামোনিয়া হয়ে ইউরিয়া, এবং ইউরিয়া থেকে এটা কিডনি দিয়ে এক্সক্রিট হয়। তাহলে হাই প্রোটিন ডায়েট হলে ব্লাডের ইউরিয়া বেড়ে যায়। তারপর হাই প্রোটিন ইনটেক হলে হচ্ছে ইউরিয়া প্রোডাকশন বাড়ে বেসিক্যালি। আর জিআইটিতে হেমোরেজ যদি হয় তাহলে দেখা যাচ্ছে ডাইজেস্টেড ব্লাড প্রোটিন যেগুলো আছে সেগুলো অ্যাবজর্ব হয় এগুলো হচ্ছে ডাইজেস্টেড ব্লাড প্রোটিন কী হয়, অ্যাবজর্ব অ্যান্ড মেটাবোলাইজ লাইক ডায়েটারি প্রোটিন, তখন ইনক্রিজ হয়ে যায় ইউরিয়ার প্রোডাকশন। তাহলে আমাদের যে ধরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে আমাদের হেমোরেজ হলো, তখন আমাদের জিআইটি তো আর বুঝবে না যে এটা আসলে খাবার না, মানে লাইক খাবারের সাথে মিশে যায় যদি। তো এই ট্র্যাক দিয়ে যখন যাচ্ছে এখানে অবশ্যই সে ডাইজেস্টেড হয়ে যাবে আরবিসি, তখন আর কি প্রোটিনটা আমাদের বেড়ে যাচ্ছে এবং ইউরিয়ার প্রোডাকশনও বেড়ে যাচ্ছে আর কি, ডায়েটারি প্রোটিনও বেড়ে যাচ্ছে, মানে নিজের রক্ত নিজে খাওয়ার মতো। অদ্ভুত না? আসলেই অদ্ভুত। আচ্ছা, হাই প্রোডাকশন, ট্রমা, সার্জারি, বার্নস, তারপর সিরিয়াস ইনফেকশন, কর্টিকোস্টেরয়েড থেরাপি, ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ট্রমা, সার্জারি, বার্ন, সিরিয়াস ইনফেকশন, এখানে দেখা যায় যে এখানে দেখো যদি আমাদের ট্রমা থাকে বা হচ্ছে যদি এরকম হয় যে এগুলো হচ্ছে ক্যাটাবলিক স্টেট, এগুলোতে দেখা যায় যে মাসেল এবং টিস্যু ব্রেকডাউন বেশি হয়, তো তখন অ্যামাইনো অ্যাসিডটা টার্ন ওভার বেশি হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে দেখা যাচ্ছে আলটিমেটলি ইউরিয়া প্রোডাকশনটা বেড়ে যায়। তো এগুলাই যে সেম ট্রমা, সার্জারি, বার্ন, এগুলো সবই একটা ক্যাটাবলিক স্টেজ, এখানে ইউরিয়া প্রোডাকশন বাড়বে। এরপর ক্যান্সারেও হাই সেল টিউমার টার্ন ওভার হচ্ছে, এবং এখানেও প্রোটিন ব্রেকডাউন হচ্ছে। তারপর সিরিয়াস ইনফেকশন, এই ইনফেকশনও কিন্তু একটা তোমার কি বলবো একটা ক্যাটাবলিক স্টেট। কর্টিকোস্টেরয়েড থেরাপি, এটা দেখা যায় যে প্রোটিন ক্যাটাবলিজমকে স্টিমুলেট করে, তখন মোর নাইট্রোজেনাস সাবস্টেন্স আসে। এবার রিডিউস এক্সক্রিশনের দিকে চলে যাই আমরা। এখানে কি হয় দেখা যায় যে গ্লোমেরুলার ডিজিজ থাকবে, রেনাল ফেলিয়ার থাকবে, রিডিউস রেনাল ব্লাড ফ্লো থাকবে, জিএফআর কম হলে আর কি, ইউরিনারি অবস্ট্রাকশন হলে, মানে এক্সক্রিশন যদি কোনোভাবে কমে যায় প্রোটিনে, তখন কিন্তু ব্লাডের প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে, বা ব্লাডে নাইট্রোজেনাস সাবস্টেন্স, ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এগুলো বেড়ে যাবে। তাহলে একটা হচ্ছে হাই ইনটেক, একটা হচ্ছে হাই প্রোডাকশন, আর একটা হচ্ছে রিডিউস এক্সক্রিশন। তো হাই ইনটেক তো আমাদের একটা ডায়েটারি আছে, আর একটা হচ্ছে নিজের রক্ত নিজে খাওয়া। অদ্ভুত লাগে না শুনতে? তাও আসলে ব্যাপারটা এরকমই। হাই প্রোডাকশন যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, সেটা হতে পারে ট্রমা বা সার্জারি, কোনো ক্যাটাবলিক স্টেট হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, অথবা ক্যান্সারের ক্ষেত্রে ম্যালিগনেন্সির সময় হতে পারে। তাহলে ম্যালিগনেন্সি, ইনফেকশন, ট্রমা, সার্জারি, এ ধরনের একটা ট্রমাটিক সিচুয়েশন, এখানে হাই প্রোডাকশন হবে প্রোটিনের,
সরি ইউরিয়া প্রোটিনের ওয়েস্ট যেগুলো ইউরিয়া এবং কিডনির, আর এক্সক্রিশনই রিডিউস হয়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে, অথবা দেখা যায় যে রেনাল ফেলিয়ার, মানে যে এই নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলা যেখানে আমাদের বের হতে পারছে না, এক্সক্রিশন কমে যাচ্ছে সেই সব কেসে। তারপর দেখবো যে টিবিউলো ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, এটা একটা আছে। হাই ব্লাড ক্রিয়েটিনিন, আর হচ্ছে এখানে হচ্ছে দেখো যে হাই ব্লাড ক্রিয়েটিনিনের দুটা কজ, একটা হচ্ছে হাই প্রোডাকশন আর একটা হচ্ছে রিডিউস সিক্রেশন। তো এই যে র্যাবজোমায়োলাইসিস, লাইসিস মানে তো আমরা জানি ভাঙা, তো এই যে র্যাবজোমায়োটা আসছে মাসেল থেকে। তো যখন মাসেল ব্রেকডাউন হয় তখন হচ্ছে আমরা জানি যে ক্রিয়েটিনিন রিলিজ হয় এবং হচ্ছে মায়োগ্লোবিন রিলিজ হয়। তো তখন ক্রিয়েটিনিনটা দেখো যে মাসেল ব্রেকডাউন হলে ইজিলি ক্রিয়েটিনিন বাড়ছে। তারপর লার্জ মাসেল মাস, এটাও হচ্ছে যে ক্রিয়েটিনিন ইজ এ বাই প্রোডাক্ট অফ দ্য মাসেল মেটাবলিজম। তো অনেক বেশি মাসেলের মাস থাকলে দেখা যায় যে এই ক্রিয়েটিনিনের বেস লাইনটা একটা হায়ার বেস লাইনে চলে যায়। রেনাল ফেইলিয়ার, তারপর টিবুলার সিক্রেশনের সময় কম্পিটিশন। রেনাল ফেইলিয়ার বলতে যে জিএফআর যদি কমে যায়, ইম্পেয়ার্ড ফিল্ট্রেশন হয়, তখন দেখা যায় যে ক্রিয়েটিনিনটা ক্লিয়ার হচ্ছে না ব্লাড থেকে। তারপর টিবুলার সিক্রেশনে যদি কম্পিটিশন হয়, মানে কিছু ড্রাগ আছে যেমন এই যে ট্রাইমিথোপিন আর সিমেটিডিন, এই দুটা, এরা হচ্ছে ক্রিয়েটিনিন সিক্রেশনকে ইনহিবিট করেন প্রক্সিমাল টিবুল। তো তারা হচ্ছে ফলসলি এলিভেট করতে পারে সেরাম ক্রিয়েটিনিন উইদাউট দ্য ট্রু রেনাল ডিসফাংশন ছাড়াও তারা হচ্ছে এই যে টিবুলার সিক্রেশনের কাছে গিয়ে, মানে টিবিউলের কাছে গিয়ে এই যে ক্রিয়েটিনিন যে সিক্রেশন হচ্ছে টিবিউলে, এই ক্রিয়েটিনের সাথে সে কম্পিটিশন করে ট্রাইমেথোপ্রিন দেখা যাবে সিক্রেট হয়ে যাবে, ক্রিয়েটিনিন সিক্রেট হতে পারছে না, সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাডে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ওকে, এবার আমরা চলে আসি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এটা কি? এটা একটা মেবি রিকোয়ার্ড on a temporary basis in patient with AKI or on a permanent basis for those with advanced CKD. আচ্ছা, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটাও আবার টেম্পোরারি হয়, এটাও আবার দেখা যাচ্ছে পার্মানেন্ট হয়, অদ্ভুত ব্যাপার না? তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে মেথড টু ইউজ টু রিপ্লেস দ্য ফাংশন অর ফেল কিডনিকে রিপ্লেস করার জন্য একটা মেথড। এটা মেনলি ইউজ করা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজে অর সিভিয়ার AKI যখন ডেভেলপ করবে তখন। তো আমরা দেখব এটা কেন। দেখা যায় যে ব্লাড যখন সার্কুলেটেড হয় ডায়ালিসিস মেশিনের, তো ওয়েস্ট অ্যান্ড ওয়াটার আর রিমুভ অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এটা হচ্ছে দেখা যায় যে সপ্তাহে 3 দিন করতে হয়। তো এখানে একটা ভাস্কুলার এক্সেসের দরকার হয়। আর এই তো আমরা হচ্ছে যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে এটা করতে পারি, যে কন্টিনিউয়াস রিমুভাল অফ দ্য ওয়েস্ট ইউজিং কনভেকশন রাদার দ্যান ডিফিউশন। ওকে, তো এবার আমরা আসছি যে হেমোডায়ালাইসিস, হেমোফিল্ট্রেশন। আমরা এতক্ষণ যেটা বলেছি এটা হচ্ছে হেমোডায়ালিসিসের প্রসিডিউরটা, যে ব্লাডটা ডায়ালিসিস মেশিনে সার্কুলেট করা হয় এবং ফিল্ট্রেশন করা হয়। আর এরপর দেখবো যে হেমোফিল্ট্রেশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস রিমুভাল অফ ওয়েস্ট ইউজিং কনভেকশন রাদার দ্যান ডিফিউশন। তো কনভেকশন মেথডে হচ্ছে হেমোফিল্ট্রেশন করা হয়ে থাকে, আর হেমোডায়ালিসিস করা থাকে ডিফিউশনের মাধ্যমে। আসলে এটা অসমোসিস, যদি আমি মোর ক্লিয়ারলি বলি, এটা সেমি পারমিয়েবল মেমব্রেন যেতে যাচ্ছে, রিভার্স অসমোসিস প্রসেস এখানে ফলো করা হয়। আর হেমোডায়া ফিল্ট্রেশন যেটা, এখানে এই ফিউশন এবং কনভেকশন দুটাই ইউজ করা হয়। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেটাতে কি হয়, এখানে তো দেখা যায় যে পেশেন্টের পেরিটোনিয়ামই ইউজ করা হয় অ্যাজ দ্য ডায়ালাইসিস মেমব্রেন। আর এই যে সবার লাস্ট হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন, যেটা হচ্ছে রেনাল দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যেটাকে আমরা আসলে এই ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানি যে পেশেন্ট একটা এটা দেখা যাচ্ছে যে অন্য কোনো পেশেন্টের ক্রস ম্যাচিং করে বা টিস্যু ম্যাচিং করে অন্য কোনো পেশেন্টের শরীর থেকে এনে ট্রান্সপ্লান্ট করে দেওয়া, এটা অবশ্যই বেস্ট সলিউশন। এবং এটার কারণে রিস্টোর হয় নর্মাল কিডনি ফাংশন, রিস্টোর হয়, ইমপ্রুভস দ্য সার্ভাইভাল অ্যান্ড কোয়ালিটি অফ দ্য লাইফ। বাস
এখানে কিন্তু লাইফ লং একটা ইমিউন সাপ্রেশন করে রাখা হয়। তো এগুলোই হচ্ছে মেনলি যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তো নাম শুনে যেরকম মনে হয় রেনাল রিপ্লেসমেন্ট, শুধু ট্রান্সপ্লান্টেশনের কথাই মনে হয় শুনে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অনেক কিছু মিলায়ে, যেমন হেমোডায়ালিসিস, ফিল্ট্রেশন, পেরিটোনিয়াল ডায়ালিসিস সব কিছু মিলিয়ে এবং রেনাল ট্রান্সপ্লান্টেশনকে ইন্ডিকেশন যোগ করে এই সবগুলোই হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে পড়বে। তো এই কারণেই বলা হয়েছে সিভিআর একেআই পেশেন্ট অথবা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা করা যায়। তো ইন্ডিকেশন আমরা কী কী দেখবো? ইন্ডিকেশন অফ দি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তো এটা হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি অন একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি, আর এই পাশেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের কী কী কন্ডিশন হলে আমি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। তো ফার্স্টে একেআই এর ক্ষেত্রে যদি পালমোনারি ইডিমা হয়, মানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায় বিকজ কিডনি ক্যান্ট এক্সক্রিট ওয়াটার ইফিসিয়েন্টলি, তখন হচ্ছে পালমোনারি ইডিমা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেখানে অ্যালভিউলার ফ্লাডিং হয়ে যায় টোটালি, যে আমাদের ব্রেথলেসনেস হাইপোক্সিয়া ডেভেলপ করে। আর হাইপার ক্যালেমিয়া হতে পারে, দেখা যায় যে এটা তো আমরা আগেও ডিসকাস করে এসেছি যে পটাশিয়াম সিক্রেশন কমে যাচ্ছে তখন। তো মেনলি ইসিজিতে হচ্ছে আমরা টি ওয়েভ পাবো, কিউআরএস কমপ্লেক্সটা বিলিয়ন হবে, ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হবে, মানে কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করবে মোট কথায়। তো ডায়ালাসিস তখন একটা লাইফ সেভিং হতে পারে। ইউরিমিয়াতে আমরা দেখো যে পেরিকার্ডাইটিস অথবা এনসেফালোপ্যাথি যদি থাকে, তখন এই যে ইউরিমিক টক্সিন এই যে অ্যাকুমুলেশন হচ্ছে, তখন কিন্তু আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। অথবা মেটাবলিক অ্যাসিডোসিসের একটা স্টেজ, যেখানে সিকিডিতে কী হয়, সিকিডি থেকে আলটিমেটলি দেখা যায় যে নন ভোলাটাইল অ্যাসিড যেগুলো আছে সেগুলো অ্যাকুমুলেশন হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো এই যে এই সমস্ত কেসগুলো যদি থাকে, তখন আমি হচ্ছে একেআই ক্ষেত্রে ডায়ালিসিস করব। তারপর এখানে সিকেডির ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড বা হাইপার ক্যালেমিয়া, ইউরিমিক সিনড্রোম, মেটাবলিক অ্যাসিডোসিস এগুলো থাকলে আমরা সিকেডির ক্ষেত্রে করব। তো এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট কমন, হাইপার ক্যালেমিয়া কমন আছে, মেটাবলিক অ্যাসিডোসিস কমন আছে, এখানে ইউরেমিয়া আছে, আর এদিকে আছে ইউরিমিক সিনড্রোম, যেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, নজিয়া, লিথার্জি। আমরা ইউরেমিয়া পড়ে আসছি। এই ইউরিমিক সিনড্রোমও হচ্ছে আসলে সেম, যে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, কনফিউশন, লেথার্জি এগুলো থাকবে, অনেকটা সেম আর কি। সিমটম ইজ অ্যাকুমুলেশন অফ দ্য, এখানে সিমটমসটা হয় যখন অ্যাকুমুলেশন অফ দ্য ইউরিমিক টক্সিন দেখা যায়। তো এই তো, আর এখানে আমি অ্যাকুট পালমোনারি ইডিমা বলছি, আর এদিকে জাস্ট হচ্ছে আরও কিছু ইডিমা এখানে বলতে হবে, সিভিয়ার হাইপারটেনশন, এই তো ইনডিরেক্টিভ ইনডিরেক্টেড ইডিমা। তো মোটামুটি ফ্লুইড ওভারলোড ইডিমা এগুলো বলতে পারলেই হবে। ইডিমা, হাইপার ক্যালেমিয়া, ইউরিমিক সিনড্রোম আর মেটাবলিক অ্যাসিডোসিস, এই কয়েকটা জিনিস যদি বলতে পারি অ্যাজ এ ইন্ডিকেশন অফ দ্য রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ইট উইল বি মোর দ্যান এনাফ। এটা আমরা বলতে পারি এভাবে: আকৌ, নেমোনিক, অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, তারপরে হচ্ছে ও দিয়ে ইডেমা, আর ইউ দিয়ে ইউরিমিয়া। বাট দ্য কমপ্লিকেশন অফ দ্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা হচ্ছে আলটিমেটলি পেরিটোনিয়াল মেমব্রেন যদি ইউজ করে, এখানে ইনফ্লামেশন হতে পারে। তো ক্যাথেটার যেটা এক্সিট সাইট ইনফেকশন হতে পারে, দেখা যায় যে ইনফেকশন অ্যাট সাইট ওয়ার দ্য ক্যাথেটার এক্সিস্ট ইন দ্য স্কিন, তখন সেই জায়গাতে ইনফেকশন দেখা যেতে পারে। এবং পাশাপাশি দেখা যায় যে আলট্রা ফিল্ট্রেশন ফেইলিয়ার হতে পারে, দেখা যায় পেরিটোনিয়াল মেমব্রেন অনেক সময় তার অ্যাবিলিটি লুজ করে ফেলে টু রিমুভ এক্সেস ফ্লুইড ইফিসিয়েন্টলি, তখন দেখা যায় যে আলট্রা ফিল্ট্রেশন ফেইলিয়ার হয়, লিড টু ফ্লুইড ওভারলোড এবং সোয়েলিং হয়ে যায়, ডায়ালাইসিসের বদলে দেখা যাচ্ছে সোয়েলিং হয়ে যাচ্ছে। পেরিটোনিয়াল মেমব্রেন যদি ফেলিয়ার করে লং টাইম যদি আমি এইভাবে করতে থাকি, তখন পেরিটোনিয়াল মেমব্রেন একসময় দেখা যাবে যে ফিল্ট্রেশন ক্যাপাসিটি তার কমে গেছে, তখন এটা আর কি পেরিটোনিয়াল মেমব্রেন ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আচ্ছা, আমরা রেনাল টিবিতে আসি। রেনাল টিবি এখানে বলেছে যে
আচ্ছা, এখানে পেশেন্টের যেটা হয়েছে যে হেমাচুরিয়া ডেভেলপ করেছে। হেমাচুরিয়া তো আসছে যে টিবিতে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয় এবং সেখানে রেনাল টিস্যু ডিস্ট্রাকশন হয়ে হেমাচুরিয়া ডেভেলপ করতে পারে। তার পাশাপাশি ফ্রিকুয়েন্সি আছে, ডিজিউরিয়া আছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে টিবি পেশেন্টদের থাকতে পারে। তারপর এখানে ট্রিটমেন্ট বলেছে অ্যান্টিটিবি ড্রাগগুলা। আর এই তো রেনাল টিবি সম্পর্কে মোটামুটি এগুলাই, যে এখানে হিমাচুরিয়া থাকবে, ফ্রিকুয়েন্সি থাকবে, ডিজিউরিয়া থাকবে। আসলে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ সম্পর্কে যাই। এটা হচ্ছে অ্যাডাল্ট পিকেডি যেটাকে বলে। তো পলিসিস্টিক কিডনি ডিজিজ আর পিকেডি, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এখানে কি হয়, এখানে অটোজোমাল ডমিনেন্ট ট্রেট ক্যারেক্টারাইজড বাই স্মল সিস্টস লাইন্ড বাই টিবিউলার এপিথেলিয়াম। তো এটা মেনলি আমাদের যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তো এখানে মাল্টিপল সিস্ট তৈরি হয় কিডনিতে, যেগুলা কিনা লাইন্ড বাই থাকে টিবিউলার এপিথেলিয়াম দিয়ে, লাইন্ড বাই থাকে টিবিউলার এপিথেলিয়াম দিয়ে লাইন্ড বাই থাকে। তো সিস্ট, এই যে সিস্টগুলো দেখা যায় যে চাইল্ডহুড থেকে ডেভেলপ করে আর এনলার্জ, আস্তে আস্তে এনলার্জ হয়, এনলার্জ স্লোলি ওভার টাইম। দ্য সারাউন্ডিং নর্মাল টিস্যু বিকাম কম্প্রেস অ্যান্ড অ্যাট্রোফি। তো আশেপাশের সারাউন্ডিং টিস্যুগুলো অ্যাট্রোফিক হয়ে যায়, অ্যাট্রোফিড হয়ে যায়। নট প্রি ম্যালিগনেন্ট, এটা কোনো আসলে ম্যালিগনেন্ট কন্ডিশন না, বাট স্টিল এটা হচ্ছে আস্তে আস্তে দেখা যায় যে ছোটোবেলা থেকে ডেভেলপ করে প্রোগ্রেস হয়ে আলটিমেটলি দেখা যায় সারাউন্ডিং নর্মাল কিডনি টিস্যুকে কম্প্রেস করছে। তো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সবার আগে আসবে যে এটা হচ্ছে ডিসকমফোর্ট করবে, যে ডিউ টু এনলার্জ কিডনি এখানে সিভিয়ার প্রেশার এবং স্ট্রেচিং হবে রেনাল ক্যাপসুলে। তো এখানে ডিসকমফোর্ট হবে, লোইন পেইন হবে, প্লাস হাইপার টেনশন ডেভেলপ করতে পারে। যেমন যে সিস যখন এক্সপানশন হয়ে যায় তখন দেখা যায় যে ব্লাড ভেসেলকে সে হচ্ছে কম্প্রেস করে, এবং রেনাল ভেসেলকে কম্প্রেস করার মাধ্যমে দেখা যায় যে রেনিনের রিলিজও অনেক সময় বাড়িয়ে দেয়। তো দেখা যায় যে রেনিন রিলিজ বাড়াচ্ছে, আবার হচ্ছে ব্লাড ভেসেলকে কম্প্রেস করছে, তো তখন হচ্ছে হাইপার টেনশন ডেভেলপ করে। তো বলতে পারো সে রেনিনের রিলিজ করায়, আমি যদি এক কথায় বলি যে সে হচ্ছে রেনিনের রিলিজ বাড়ায় দিচ্ছে। প্লাস দেখো যে কিডনিটা পালপেবল হচ্ছে, এই যে এনলার্জ সিস্টিক কিডনি মে বি ফেল্ট অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন। প্লাস হেমাচুরিয়া তো আছে, যে ব্লাড ইন ইউরিন ডিউ টু সিস্ট রাপচার অর ইনফেকশন। যদি সিস্ট রাপচার হয়, যদি ইনফেকশন হয়, আবার দেখো যে রিকারেন্ট ইউটিআই অর সিস্ট ইনফেকশন, সিস্ট মে গেট ইনফেক্টেড কজিং ইউটিআই। আচ্ছা, সিস্ট যখন ইনফেক্টেড হয় তখন দেখা যাচ্ছে এখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ক্রিয়েট করতে পারে। আর রেনাল ফেলার তো আছেই, যে সিস্ট যদি এটা একদম হচ্ছে কমপ্লিকেশনে চলে যায়, যে প্রোগ্রেসিভ লস অফ দ্য কিডনি ফাংশন। যেহেতু সিস্ট একদম মানে সিস্টগুলো জন্মায়, আমি আগেও বলেছিলাম যে যেই রেনাল টিস্যুতে সিস্ট জন্মায়, ধরো এটা কিডনি, তার এই জায়গায় সিস্ট জন্মালো, তো এখানে যে রেনাল নর্মাল টিস্যুটা আছে সেই জায়গাটাকে রিপ্লেস করেই তো সিস্ট জন্মালো। তো দেখা যায় যে কিডনির যে ফিল্ট্রেশন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, তখন দেখা যায় যে একটা রেনাল ফেলিয়ার ডেভেলপের একটা চান্সেস থাকে। আমরা যদি দেখি আদার অ্যাসোসিয়েটেড কি কন্ডিশন আছে, যেমন হেপাটিক সিস্ট, এটা হচ্ছে দেখা যায় যে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন। সিস্ট অলসো ডেভেলপ ইন লিভার। তারপর বেরিজ অ্যানিউরিজম, এটা হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ দি সেরেব্রাল অ্যানিউরিজম উইচ ক্যান কজ সাব অ্যারাকনয়েড হেমোরেজ। আচ্ছা, তারপর মাইট্রাল এবং অ্যাওরটিক রিগাজিটেশন, কলোনিক ডাইভার্টিকুলা, এটা ভালভুলার হার্ট ডিজিজ, এটা অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ। কলোনিক ডাইভার্টিকুলা, যেটা হচ্ছে ইনক্রিজড ইনসিডেন্স পসিবলি ডিউ টু কানেকটিভ টিস্যু অ্যাবনর্মালিটিস। তারপর অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া থাকতে পারে। তো উইকেনিং অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল ডিউ টু ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ডিউ টু ইনলার্জ কিডনি। যেহেতু ইনলার্জ কিডনি আছে, তো এখানে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার দিয়ে সেটাকে হচ্ছে তোমার ওয়ালটাকে হার্নিয়া করে ফেলতে পারে। এই তো মোটামুটি ছিল আমাদের ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার মধ্যে। আমরা দেখবো যে ফলোইং ক্রাইটেরিয়া এক্সিস্ট ফর আলট্রাসাউন্ড ডায়াগনোসিস। সেখানে হচ্ছে 15 থেকে 39 বছর বয়সে অ্যাটলিস্ট
প্রি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল কিডনি সিস্ট পাবো। 40 থেকে 59 বছর বয়সে আমরা অ্যাটলিস্ট দুইটা, আর 40-এর উপরে অ্যাটলিস্ট 4টা, তো ইচ কিডনিতে আমরা পাবো। ট্রিটমেন্টে আমরা বিপি কন্ট্রোল করবো, ডায়ালিসিস করবো, কিডনি ট্রান্সপ্লান্ট করবো, মানে ওই যে সিমটমগুলো সেগুলোরই প্রিভেনশন, মানে ট্রিটমেন্ট সেগুলোরই ট্রিটমেন্ট দেখো। আর কারেকশন অফ দ্য অ্যানিমিয়া অ্যান্ড ইনফেকশন ইফ প্রেজেন্ট। আমার ডায়ালিসিসে আসি, এটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ইনক্রিজ দ্য ইউরিনারি এক্সক্রিশন অফ দ্য সল্ট অ্যালং উইথ ওয়াটার। তো সেক্ষেত্রে আমরা কি আছে, যে একদম এগুলো টোটালি হচ্ছে ফার্মাকোলজির পড়া, এখান থেকে আমরা আসলে এখান থেকে বলার প্রয়োজন নাই আই গেস। হাই এফিশিয়াস ডায়োটিক্স, মডারেট এফিশিয়াস, লো এফিশিয়াস আছে, যেটা হচ্ছে রিঅ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে। হাই এফিশিয়াসের মধ্যে আমাদের লুপ ডায়াটিস আছে, এবং লুপ ডায়াটিসের মধ্যে আমরা পড়ে এসেছি ফুসেমাইড, বুমেস্টানাইড এগুলা। তারপর এই তো আমরা কখন ডায়াবেটিক্স দিই, যখন ইডিপেটাস কন্ডিশন থাকে। নন ইডিপেটাস কন্ডিশন যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমরা দিতে পারি। তো এটা ছিল মোটামুটি আমাদের নেফ্রোলজি। তো আশা করি মোটামুটি সবই বুঝতে পেরেছ, এবং বুঝে পড়ার ট্রাই করবে, তাহলে আই গেস মাথায় থাকবে। অবশ্য সবার একরকম না, অনেকের পড়লেই মনে থাকে। যাই হোক, আমার হচ্ছে কিছু জিনিসপাতি না বুঝলে আর কি মাথায় আসে না, তো সেই হিসেব করেই আর কি সবার সাথে আলোচনা করে ডিসকাস করেই বলা। এই তো, ধন্যবাদ।